আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। 15 মিনিটের মধ্যে আত্মসমর্পণ করো নয়তো মৃত্যু। আরও থাকছে, ইরান ভয় পায়নি, আয়াতুল্লাহ খামেনি বাংকারে লুকিয়ে নেই, কনসাল জেনারেল। যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি হামলায় গাজায় নিহত 3। রাশিয়ার ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে অন্ধকারে 12 লাখ ইউক্রেনীয়। আরও থাকছে, জেলেন্সকি একজন বিভ্রান্ত ভাঁড়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ থাকছে, চাপে পড়ে ট্রাম্প বললেন আফগানিস্তানে লড়াই করা ব্রিটিশ সেনারা মহান ও সাহসী। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। 15 মিনিটের মধ্যে আত্মসমর্পণ করো নয়তো মৃত্যু। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এক ফাঁস হওয়া ভিডিওতে দাবি করেছেন সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের সময় মার্কিন বাহিনী তার মন্ত্রিসভার সদস্যদের মাত্র 15 মিনিট সময় দিয়েছিল। রদ্রিগেজের মতে ওই সময় মার্কিন সেনারা আল্টিমেটাম দিয়েছিল, হয় আমেরিকার দাবি মেনে নিতে হবে অথবা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। লা হোরা দে ভেনেজুয়েলা নামক একটি সাংবাদিক গোষ্ঠী কর্তৃক প্রাপ্ত 2 ঘণ্টার ওই দীর্ঘ ভিডিওতে দেখা যায় যে মাদুরো অপসারিত হওয়ার 7 দিন পর এক গোপন বৈঠকে রদ্রিগেজ তার টিকে থাকার লড়াইয়ের কথা বর্ণনা করছেন। তিনি জানান, প্রেসিডেন্টের অপহরণের প্রথম মিনিট থেকেই হুমকি শুরু হয় এবং তিনি সহ তার ভাই হোর্হে রদ্রিগেজ ও স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেওকে সরাসরি হত্যার ভয় দেখানো হয়েছিল। ফাঁস হওয়া ওই ভিডিও রেকর্ডিংয়ে রদ্রিগেজকে বলতে শোনা যায় যে মার্কিন সশস্ত্র বাহিনী শুরুতে তাদের জানিয়েছিল মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস অপহৃত হননি, বরং তাদের হত্যা করা হয়েছে। রদ্রিগেজ দাবি করেন যে ওই পরিস্থিতিতে তারাও একই পরিণতি বরণ করতে প্রস্তুত ছিলেন। তবে মাদুরোর পতনের পর থেকে ভেনেজুয়েলার বর্তমান সরকার আমেরিকার বিরুদ্ধে কথা বললেও ডোনাল্ড ট্রাম্পের প্রায় সব দাবিই মেনে চলছে। রদ্রিগেজ বলেন যে বর্তমানে তাদের প্রধান লক্ষ্য হল শান্তি বজায় রাখা, জিম্মিদের উদ্ধার করা এবং রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত করে রাখা। তার মতে ট্রাম্পের সঙ্গে সহযোগিতা করার বিষয়টি কোনো ইচ্ছাধীন বিষয় ছিল না, বরং এটি ছিল ধ্রুবক হুমকি এবং ব্ল্যাকমেল থেকে বাঁচার একটি কৌশলগত পদক্ষেপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ডেলসি রদ্রিগেজের নেতৃত্বের প্রশংসা করেছেন এবং জানিয়েছেন যে রদ্রিগেজ ওয়াশিংটনকে ভেনেজুয়েলার বিশাল তেল খনিগুলিতে প্রবেশের সুযোগ দিলে আমেরিকা আরও ধনী রাষ্ট্রে পরিণত হবে। তবে রদ্রিগেজকে ট্রাম্প এই হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন, তিনি যদি সঠিক পথে না চলেন তবে তাকে মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হবে। এদিকে রাজনৈতিক বিশ্লেষক ও ইতিহাসবিদ মার্গারিটা লোপেজ মায়া এই পুরো ঘটনাটিকে রদ্রিগেজের সাজানো একটি বয়ান হিসেবে দেখছেন। তার মতে ভেনেজুয়েলার ভেতরের কোনো শক্তিশালী পক্ষের সহযোগিতা ছাড়া মাদুরোকে অপসারণ করা মার্কিন বাহিনীর পক্ষে সম্ভব ছিল না। রদ্রিগেজ এখন নিজেকে নির্দোষ প্রমাণ করতে এবং দেশপ্রেমিক হিসেবে তুলে ধরতেই এই ভিডিওর নাটকীয় তথ্যগুলো সামনে আনছেন বলে অনেক বিশ্লেষক মনে করেন। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের এই পরিস্থিতি অত্যন্ত বেদনাদায়ক বলে রদ্রিগেজ বৈঠকে উল্লেখ করেন। তিনি তার সমর্থকদের আশ্বস্ত করার চেষ্টা করছেন যে কৌশলগত বিচক্ষণতা এবং ধৈর্যের মাধ্যমেই তারা এই সংকট কাটিয়ে উঠবেন। বর্তমানে ভেনেজুয়েলার শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে মার্কিন নির্দেশনার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে, যা দেশটির সার্বভৌমত্ব নিয়ে বড় ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে। একদিকে ট্রাম্পের প্রশংসা এবং অন্যদিকে রদ্রিগেজের হুমকির দাবি, এই দুইয়ের মাঝে ভেনেজুয়েলার ভবিষ্যৎ এখন এক অনিশ্চিত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। বিশ্বমঞ্চে এই ঘটনাটিকে আমেরিকার একতরফা আধিপত্যের চরম উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। ইরান ভয় পায়নি, আয়াতুল্লাহ খামেনি বাংকারে লুকিয়ে নেই, কনসাল জেনারেল। নিষেধাজ্ঞা এবং ক্রমবর্ধমান যুদ্ধবাজ মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকির মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আলী হোসেইনি খামেনিকে নিরাপত্তা দেয়া হচ্ছে এবং তিনি কোনো বাংকারে লুকিয়ে নেই। মুম্বাইয়ে দেশটির কনসাল জেনারেল এসব কথা বলেছেন। শনিবার 24 জানুয়ারি এনডিটিভির সাথে একান্ত আলাপকালে মুম্বাইয়ে ইরানের কনসাল জেনারেল সাইদ রেজা মোসাইব মোতলাক বলেন, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো তার দেশে বিক্ষোভ উস্কে দিয়েছে এবং নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও ইরান ও ভারত উভয়ই তাদের সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করছে। কূটনীতিক বলেন, আপনারা জানেন যে ইরান একটি অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি হচ্ছে। আমি অবশ্যই বলবো যে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের প্রতি নমনীয়তা এবং আত্মনিয়ন্ত্রণ দেখিয়েছিল। তিনি দাবি করেন, বিক্ষোভের সময় যখন সন্ত্রাসী উপাদানগুলো ইরানের বাইরে থাকা তাদের প্রভু এবং মনিবদের কাছ থেকে নির্দেশ পেয়েছিল, তখন তারা ষড়যন্ত্র শুরু করে এবং বড় এবং ছোট শহরগুলোতে বিভিন্ন জায়গায় নাশকতা চালায়। এই বিষয়টি আমাদের কিছু নাগরিকের
নাগরিকের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে এবং তাদের সম্পত্তির ক্ষতি করে, পাশাপাশি সরকারি সম্পত্তিরও ক্ষতি হয়। দুর্ভাগ্যবশত ওই সময় মোট ৩,১১৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২,৪২৭ জন শহীদ বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনী এবং ৬৯০ জন বিক্ষোভকারীরও রয়েছেন। মোতলাক বলেন, যদিও বিক্ষোভে বিদেশি নাগরিকরা জড়িত ছিলেন না অথবা খুব কম শতাংশই ছিলেন, ইরান সরকারের কাছে তথ্য আছে যে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে বিদেশি গোয়েন্দা সংস্থা প্রশিক্ষণ দিয়েছে, তারা প্রশিক্ষকদের কাছ থেকে নির্দেশ পেয়েছে অথবা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া সংবাদ তাদেরকে প্রভাবিত করেছে। এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপ, যার মধ্যে একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ পাঠানোর বিষয়টি আছে, সে সম্পর্কে কূটনীতিক ঘোষণা করেন যে ইরান সম্পূর্ণরূপে প্রস্তুত। ইরান বহু বছর ধরে বিদেশি নিষেধাজ্ঞার মুখোমুখি হচ্ছে এবং তা প্রতিরোধ করছে। সেগুলো প্রতিরোধ করার ক্ষমতাও দেখিয়েছে তেহরান, বলেন তিনি। এদিকে খামেনি জনসমক্ষে উপস্থিত হওয়া এবং বাংকারে লুকিয়ে থাকার অভিযোগ সম্পর্কে কূটনীতিক বলেন, সর্বোচ্চ নেতা ভিডিও কনফারেন্সিং এবং অন্যান্য মাধ্যমে কর্মকর্তাদের সাথে প্রয়োজনীয় সকল বৈঠক করছেন। তিনি বলেন, আমরা কোনো বিদেশি শক্তিকে ভয় পাই না। কিছু লোক গুজব ছড়াচ্ছে। এটা স্বাভাবিক যে তার মতো সম্মানিত ব্যক্তিকে অবশ্যই অন্য যে কোনো দেশের মতো নিরাপত্তা কর্মীদের সুরক্ষিত রাখতে হবে, তবে কেউ এটা যেন না ভাবে তিনি কোনো বাংকার বা আশ্রয়স্থলে লুকিয়ে আছেন। যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী ড্রোন হামলা ও গুলিবর্ষণ চালায়। এতে ২ শিশুসহ ৩ জন প্রাণ হারান। ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। চিকিৎসা সূত্র জানায়, বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালের কাছে আল জাওয়ারা পরিবারের ২ কিশোর, ১৪ বছর বয়সী সালমান জাকারিয়া এবং ১৫ বছর বয়সী মোহাম্মদ ইউসুফ ইসরায়েলি বোমা হামলায় নিহত হন। তারা বেইত লাহিয়ার স্থায়ী বাসিন্দা ছিলেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, ইসরায়েলি সেনারা যেসব এলাকা থেকে সরে গিয়েছিল সেই এলাকাতেই ড্রোন হামলার মাধ্যমে ওই ২ কিশোর নিহত হয়েছেন। একইভাবে উত্তর গাজার জাবালিয়া শহরের ওল্ড গাজা স্ট্রিটে ইসরায়েলি হামলায় কয়েকজন ফিলিস্তিনি আহত হন। উত্তর গাজার বেইত লাহিয়ার আল সালাতিন এলাকায় ইসরায়েলি গুলিতে এক ফিলিস্তিনি আহত হয়েছেন। এছাড়া খান ইউনিসের দক্ষিণে কিজান আল নাজ্জার এলাকায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার সকালে মধ্যাঞ্চলীয় খান ইউনিসে জাসের বিল্ডিং মোড়ে ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন থেকে গুলি চালানো হলে এক ফিলিস্তিনির মাথায় আঘাত লাগে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখনও পর্যন্ত ৭১,৬০০ এর বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। একই অভিযানে ১,৭১,৩০০ এর বেশি মানুষ আহত হয়েছেন এবং গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল এখনও হামলা চালিয়ে যাচ্ছে। এই সময়ের মধ্যে ৪৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১,৩১৩ জন আহত হয়েছেন। এই ঘটনায় গাজায় মানবিক সংকট আরও গভীর হচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বারবার সতর্ক করেছেন, চলমান হামলা ও ড্রোন আক্রমণ এলাকায় নারী ও শিশুসহ সাধারণ মানুষদের ওপর গুরুতর প্রভাব ফেলছে। তথ্যসূত্র আনাদলু এজেন্সি। রাশিয়ার ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে অন্ধকারে ১২ লাখ ইউক্রেনীয়। ইউক্রেনের বিভিন্ন জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে শনিবার ভোরের দিকে আবারও বিশাল হামলা চালিয়েছে রাশিয়া। রাতভর প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী কিয়েভ, যার ফলে দেশ জুড়ে প্রায় ১২ লক্ষ ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এতে করে -১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে শনিবার সকালে কিয়েভের প্রায় ৬,০০০ ভবন তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা হিটিং বিহীন অবস্থায় ছিল। আগের হামলাগুলোতে শহরের কেন্দ্রীয় তাপ বিতরণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক বাসিন্দার অ্যাপার্টমেন্ট আগে থেকেই বরফ শীতল হয়েছিল। খবর রয়টার্স, এএফপি ও বিবিসি। সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা দ্বিতীয় দিনে গড়ালেও মস্কো এসব হামলা চালায়। গত শুক্রবারের আলোচনায় কোনো পক্ষই সমঝোতার ইঙ্গিত দেয়নি। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানিয়েছেন, রুশ হামলায় রাজধানীতে ১ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে একটি শিশুসহ ১৯ জন
আহত হয়েছেন। 2022 সালে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর পর থেকেই রাশিয়া ইউক্রেনের পাওয়ার গ্রিড লক্ষ্য করে আক্রমণ চালিয়ে আসছে। তবে চলতি শীতে তারা জ্বালানি স্থাপনাগুলোর ওপর সবথেকে ভয়াবহ বোমাবর্ষণ শুরু করেছে, যার ফলে ইউক্রেনীয়রা দিনে মাত্র কয়েক ঘন্টার জন্য বিদ্যুৎ পাচ্ছে। এমনকি অনেকে পানি ও তাপ নিয়ন্ত্রণ সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন। উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা জানিয়েছেন, সবশেষ এই হামলার পর রাজধানীতে 8 লাখ এবং উত্তরের চেরনিহিভ অঞ্চলে আরও 4 লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া রাতভর হামলায় 375টি ড্রোন এবং 21টি মিসাইল ব্যবহার করেছে, যার মধ্যে অত্যন্ত বিরল তসিরকন ব্যালিস্টিক মিসাইলও ছিল। রাজধানী কিয়েভের আকাশে আকাশ প্রতিরোধক ব্যবস্থার প্রতিরোধের ফলে নিয়মিত কমলা রঙের আভা দেখা যাচ্ছিল এবং সুউচ্চ ভবনগুলোতে প্রচণ্ড শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। কিয়েভ মামলিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেনকো 4 জেলায় হামলার খবর দিয়েছেন। ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে চিকিৎসা কেন্দ্রও রয়েছে। শনিবারের আগে নববর্ষের পর থেকে কিয়েভ আরও 2টি বড় ধরনের নৈশ হামলার শিকার হয়েছিল, যা শত শত আবাসিক ভবনের বিদ্যুৎ ও তাপ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল। জরুরি উদ্ধারকর্মীরা আগের হামলায় ক্ষতিগ্রস্ত সেবাগুলো পুনরুদ্ধারে কাজ করছিলেন। ক্লিচকো জানান, শনিবার যে ভবনগুলো হিটিং হারিয়েছে সেগুলোর অনেকটিতে মাত্র কয়েকদিন আগে সংযোগ পুনরায় চালু করা হয়েছিল। রুশ সীমান্ত থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত এবং পূর্ব রণক্ষেত্রের নিকটবর্তী শহর খারকিভে 25টি ড্রোন আঘাত হেনেছে বলে জানিয়েছেন মেয়র ইহর তেরেখভ। তিনি জানান, ড্রোনগুলো বাস্তুচ্যুত মানুষের একটি আশ্রয় শিবির এবং একটি প্রসূতি হাসপাতাল সহ 2টি চিকিৎসা কেন্দ্রে আঘাত হেনেছে। জেলেনস্কি একজন বিভ্রান্ত ভাড়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে ইরানের বিক্ষোভ দমনের কঠোর সমালোচনা করায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জেলেনস্কির মন্তব্যের জবাবে তাকে বিভ্রান্ত ভাড় বলে আখ্যা দিয়ে একটি কড়া বার্তা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার 22 জানুয়ারি দাভোসে দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেছিলেন, ইরানি কর্তৃপক্ষ হাজার হাজার মানুষকে হত্যা করার পরও যদি ক্ষমতায় টিকে থাকে তবে তা বিশ্বের সকল স্বৈরশাসকের কাছে একটি স্পষ্ট সংকেত পাঠাবে যে যথেষ্ট সংখ্যক মানুষ মারতে পারলে ক্ষমতা টিকিয়ে রাখা সম্ভব। জেলেনস্কির এই মন্তব্যের প্রতিক্রিয়ায় শুক্রবার 23 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ইংরেজি পোস্টে আরাগচি পাল্টা আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, ইউক্রেনের নেতা তার দেশের দুর্নীতিবাজ জেনারেলদের পকেট ভরতে মার্কিন ও ইউরোপীয় করদাতাদের অর্থ অপচয় করছেন। জেলেনস্কির একসময়ের সফল কৌতুকাভিনেতা জীবনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, পৃথিবী এখন এই বিভ্রান্ত ভাড়দের নিয়ে ক্লান্ত। আরাগচি আরও দাবি করেন, ইরান তার দেশকে রক্ষা করতে জানে এবং ইউক্রেনের মতো বিদেশি সাহায্যের জন্য অন্যের কাছে হাত পাতে না। দাভোসের ভাষণে জেলেনস্কি ইরানি বিক্ষোভ দমনে পশ্চিমা বিশ্বের নিষ্ক্রিয়তারও নিন্দা জানিয়েছিলেন। তিনি বলেন, ইউরোপ যখন বড়দিন ও নববর্ষের ছুটিতে ব্যস্ত ছিল সেই সময়ের মধ্যে ইরানের আয়াতুল্লাহ সরকার হাজার হাজার মানুষকে রক্তস্রোতে ডুবিয়ে দিয়েছে। তার মতে, বিশ্ব ইরানি জনগণের সহায়তায় এগিয়ে না এসে কেবল দূরে দাঁড়িয়ে তামাশা দেখেছে। ইউক্রেন ও পশ্চিমা বিশ্বের অভিযোগ, ইরান রাশিয়াকে ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করছে, যা ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হচ্ছে, যদিও তেহরান শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে। ইরানে চলমান সাম্প্রতিক বিক্ষোভে প্রাণহানির সংখ্যা নিয়ে তথ্যের ব্যাপক গরমিল রয়েছে। সরকারিভাবে 3000 মানুষের মৃত্যুর কথা স্বীকার করে এর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করা হলেও মানবাধিকার সংস্থাগুলোর দাবি এই সংখ্যা 20,000 ছাড়িয়ে যেতে পারে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন এনজিও অভিযোগ করেছে যে নিরাপত্তা সেনাবাহিনী পরিকল্পিতভাবে বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে। বর্তমানে ইরানে ইন্টারনেট ব্যবস্থার সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকায় সঠিক তথ্য পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে। এই উত্তপ্ত বাক্য বিনিময় মধ্যপ্রাচ্য ও পূর্ব ইউরোপের দেশগুলোর মধ্যে বিদ্যমান কূটনৈতিক উত্তেজনাকে এক নতুন মাত্রায় নিয়ে গেল। সূত্র, দ্য টাইমস অব ইসরায়েল।